আপনাদেরকে দেখাবো প্রজাপল কি বলছে, তারা কাকে এগিয়ে রাখছে, গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে নাকি ঘাস ফুল ফুটবে, আবার কি বলা হচ্ছে আপনাদেরকে দেখাই। এক্সিট পোলের কি পূর্বাভাস আপনাদেরকে দেখাই। প্রজাপল বলছে বুথ ফেরত সমীক্ষা, এখানেও গেরুয়া ঝড়ের পূর্বাভাস 178 থেকে 208, অর্থাৎ 200 পেরিয়ে যেতে পারে বিজেপি এবং তৃণমূল পেতে পারে 85 থেকে 110, অর্থাৎ পরিবর্তনের ইঙ্গিত। প্রজাপল বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বিজেপি এগিয়ে যে রয়েছে, বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলে এগিয়ে রয়েছে বিজেপি। প্রজাপলের হিসেবও কিন্তু সেটাই বলছে। তবে আবার বলবো, চূড়ান্ত ফলাফল জানা যাবে 4 মে, যে কে জিতলো, কোন ফুল ফুটলো পশ্চিমবঙ্গে। আমি জয়ন্তবাবুর কাছে যাবো। জয়ন্তবাবু, অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনায় এলাম, যে তাহলে কি শিল্প হোক, কৃষি হোক, যাই হোক না কেন, ভাতাটাই কি সব থেকে বেশি এগিয়ে? মানে ভোটের পারের করি কি সেই ভাতার ওপর ভরসা করেই কি তাহলে দেশ এগোবে, রাজ্য এগোবে? ভাতা ব্যাপারটাকে ঠিক যেভাবে মাঝে মাঝে আলোচনা হয়, যেন ভাতা ব্যাপারটা খুব গড়িত একটা কাজ, কিন্তু ভারতবর্ষের যে অবস্থা তাতে অন্তত প্রান্তিক মানুষদের, আমি এই ক্ষেত্রে একটা জায়গায় আমার তৃণমূলের সঙ্গে আপত্তি, যে হারে লক্ষ্মীর ভাণ্ডার একটা স্কাইরাইজে থাকা, হাইরাইজে থাকা একজন মহিলাও পাচ্ছেন, আর আমার বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতে আছেন তিনিও পাচ্ছেন, এইটা হয়তো মানে পিল পারে যেটা নষ্ট হচ্ছে পয়সাটা, এইটা হয়তো একটা রেশনালাইজ করলে ভালো। কিন্তু ভাতাটাকে তুলে দেওয়া বা ভাতাটা সম্পর্কে এই যে মধ্যবিত্তদের যারা আমরা সুবিধাভোগী যে শ্রেণী, আমরা যারা স্টুডিও বসে আলোচনা করি, তারা যেভাবে দেখি এটা একদম সবার কাছে সেরকম নয়। সুতরাং ভাতাটাকে নিয়ে এতটা অশ্রদ্ধা করা ব্যাপার নয়, যেটা নয় এটা খানিকটা বিজেপিও হয়তো বুঝতে পেরেছে, যে কারণে বিজেপিও আজকে এই ভাতার কম্পিটিশনে একটা পৌঁছেছে। এই 1,500 জায়গা আমি 3,000, ও 3,000 হলে। কিন্তু একটা কথা বলুন, আমরা বিশেষ করে কংগ্রেস আমলে, আমি একটু আমি আপনার কাছ থেকে একটু জানবো, কংগ্রেস আমলে আমরা দেখেছি যে ভর্তুকি দেওয়া হতো, মানে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়া হতো। আস্তে আস্তে যখন কংগ্রেস আমলটা বদল হলো, সেন্ট্রালে বিজেপি এলো, আমরা অটল বিহারী বাজপেয়ীর সমর থেকেই দেখেছি যে মানুষকে নিজের ব্যাকবোনটাকে স্ট্রং করার একটা চেষ্টা তখন থেকে হয়েছে। এবং তারপরে যখন অটল বিহারী বাজপেয়ীর পর যখন আবার কংগ্রেস জামানা এলো, তখন আবার ভর্তুকিটা দেওয়া হলো। কিন্তু আমরা বর্তমানে দেখছি ভর্তুকি প্রায় গ্যাসের ভর্তুকি, কিছু সংখ্যক মানুষ পান, ভর্তুকিটা উঠে গেছে। এবার এসছে ভাতা। একটা সমাজকে যদি আমি এইভাবে ভাতা দিতে থাকি, ভাতার উপর ভাতা দিতে থাকি, তাহলে মানুষ তো ভোরে আমি কাজ করবো না, আমি বাড়িতে বসে থাকবো, কেন আমি কষ্ট করে কাজ করবো? এমনিই তো থেকে যাতে তো ব্যাকবোনটাকে ভেঙে দেওয়া, তাহলে জাতি এগোবে কিভাবে? সেটা আমরা যারা ভাতাটা, যাদের আর্থিক ওই প্রয়োজনটা নেই, তারা এইভাবে আলোচনাটা করব। কিন্তু যারা একেবারে প্রান্তিক মানুষ, তাদের কাছে ভাতাটা তারা পেলে তারা সেই টাকাটা তো বাজারে খরচা করবে, সেই টাকাটা সে বাজারে খরচা করবে, বাজারে খরচা করলে বাজারে তো একটা চাহিদা তৈরি হবে, এইটার একটা অর্থনৈতিক যুক্তি আছে। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে এই যে মানুষের ভেতরে একটা আলস্য এসে যাওয়া, অর্থাৎ আমি কিছু না করে ঘরে বসে পেয়ে যাচ্ছি, এইটা এই জন্যই বলছি রেশনালাইজেশন। আর আপনি যেটা বললেন ভর্তুকিটা ইউপিএ 2 অবধি ভর্তুকি রেশনালাইজেশন প্রথম এনেছিলেন কিন্তু মনমোহন সিং, শুধু বাজপেয়ী না, মনমোহন সিংয়ের মধ্যেও এটা ছিলেন। তিনি যেটা করলেন যে এলপিজিতে যেমন করলেন, যে আপনার 2টো এলপিজি 2টো করে গ্যাস, আমিও যে টাকা ভর্তুকি পাবো, যে মানে যে 100 কোটি টাকার মালিক সেও একই ভর্তুকি করবে না, ওটাকে রেশনালাইজ করা। এবং সমস্ত ক্ষেত্রেই ভর্তুকিটা এই সবাই একরকমভাবে পাবে, ক্লাস অ্যাপার্ট সবাই একরকম পাবে, এইটা মানে হচ্ছে অপচয়। অর্থাৎ আমি যে টাকা ভর্তুকি একটা গ্যাসের জন্য আমি যতটা আমি দিতে পারি, যতটা দাম দিতে পারি, আরেকজন মানুষ পারে না। আবার আমারও উপরে একজন আছেন, তার কাছে ওটা কোনো ব্যাপারই না, তার ভর্তুকির দরকারই নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যাদের ভর্তুকিটা দরকার মিনিমাম, তাদের জন্য কি কর্মসংস্থানটা করা যায় না? যে আমি ভর্তুকি 1,500 টাকা করে যুবকদের জন্য দিলাম না, আমি আগামী 3টে বছর 4টে বছর তাদের জন্য একটা কর্মসংস্থান করে দিলাম, কাজ করে তারা টাকাটা অর্জন করবে। ঠিক, এটা সত্যি, এটা মানে আইডিয়ালি বলতে ভালো, ঠিকই বলেছে, কিন্তু এটা তো খুব দ্রুত ঘরে সম্ভব না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন এই যে ভাতাগুলো, এবং আমি যেটা বারবার বলতে চাইছি, ভাতার একটা রেশনালাইজেশনের হয়তো দরকার ছিল, যে কারণে রাজ্য সরকাররা যেটা করেনি, যেটা না করার কারণটা হচ্ছে ভোট। আপনি যেটা বারে আলোচনা করতে যাচ্ছেন যে ভোট কেন, ভোটের দিকে তাকিয়ে তারা কিন্তু এই টাকাটা সবটাই, মানে জনতার উন্নয়ন, ভাতা, সবকিছুই ভোট টাকা আসবে। আমি প্রভাত বাবুর কাছ থেকে উত্তরটা নেব, তবে তার আগে আপনাদেরকে দেখাবো আরো একটা বুথ ফেরত সমীক্ষা।
কি উঠে আসছে সেখানে, কোথায় এগিয়ে আসছে জেভিসির সমীক্ষা। এবার আপনাদেরকে দেখাবো কাকে এগিয়ে রাখছে, গেরুয়া ঝড় আসতে চলেছে নাকি ঘাসফুল। আসুন আপনাদের দেখাই জেভিসির বুথ ফেরত সমীক্ষা। বিজেপি পেতে পারে 138 থেকে 159, তৃণমূল কংগ্রেস পেতে পারে 131 থেকে 152। একেবারে বলা যেতে পারে যে নেক টু নেক ফাইট 138 থেকে 159, 131 থেকে 152, একেবারে নেক টু নেক ফাইট, মানে 50-50 চান্স, মানে কে সরকার গড়বে তারপরে কি হবে। কারণ জেতার পরেও, ভোটের রেজাল্ট বেরোনোর পরেও তো অনেক হিসেব নিকেশ, অনেক সমীক্ষা থাকে। আমরা অন্য রাজ্য থেকে দেখেছি যে সেখানে অনেক রকম পন্থা থাকে, অনেক রকম বিষয় থাকে, সেগুলোও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমি প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত বাবু কি যেন বলছিলেন একটা, আমরা পাইনি 18টা হর্স ট্রেডিং, যেটা আপনি বলতে চাইছেন আমি ওটা ক্লিয়ার করে দিলাম। আজকে কংগ্রেস শূন্য হয়েছে আপনাদের হর্স ট্রেডিং এর জন্য। যদি এরকম রেজাল্ট হয় তখন হর্স ট্রেডিংটা হয়ে যাবে। বেশ, আমি প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত বাবু, নিয়ে বেরিয়ে যাবে। এই যে ভাতা, এত সংখ্যক টিচাররা রাস্তায় বসেছিলেন, ডাক্তাররা রাস্তায় বসেছিলেন, শিক্ষা স্বাস্থ্য যদি রাস্তায় বসে থাকে, মানুষ তাহলে কি করবে? শিল্প কোথায়? চপ শিল্প কি ভবিষ্যৎ রাজ্যের? বলছি প্রথম তো শিল্প কি ভবিষ্যৎ? চা ঘুগনি বেচে কি মানুষ তাহলে পেট ভরাবে? প্রথম তো 34 বছরে যে বামপন্থীরা যা করে গেছে, তারপরে 15 বছর চলে গেছে, তারপরে 15 বছর চলে গেছে, 34 বছরের ঘাস শুকিয়ে গেছে। 34 বছরকে 15 বছরে পরিষ্কার আমরা করছি, আগামী দিনও আমরা পরিষ্কার করব। একটা ওইটা কথা আছে। সেকেন্ড কথাটা হচ্ছে যে মেন পয়েন্ট, এই যে 5 লক্ষ কোটি টাকা বকেয়া, এটা যদি আমরা পাই তো আমরা রোজগার মানে এই যে 34 বছরের কথা আপনি বলছেন, তাহলে আপনাদেরও কি সেটা পরিষ্কার করতে আরো কত? না, বামপন্থীরা তো শেষ করে চলে গেছে বাংলাকে, সোনার বাংলাকে বামপন্থীরা শেষ করে চলে গেছে। শিল্প বাণিজ্য সব কিছু শেষ করে ওরা জলাঞ্জলি দিয়ে চলে গেছে। এবার আমাদের ভাজপা এসছে, এনডিএ গভর্নমেন্ট এসছে, খুব ভালো, বড় বড় কথা, বড় বড় জুমলা, বড় বড় ব্যাপার। কিন্তু এই যে বলছেন না, ইনি মহারাষ্ট্র এগিয়ে আছে, 4 তারিখ আসতে, ঠিক আছে বাবু, ঠিক আছে, আসবো একদম। তবে আপনাদের ঋণের বোঝা একটা বড় ব্যাপার, আপনারা কিন্তু বামফ্রন্টকেও হারিয়ে দিয়েছেন। তারা বলছি, আমি বলে দিচ্ছি। এবার যে বলছেন মহারাষ্ট্র ভালো জিডিপি হচ্ছে, উত্তরপ্রদেশ ভালো জিডিপি হচ্ছে, ওখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, ওরা পুরো ফান্ডটা পাচ্ছে, ওরা বকেয়াটা পাচ্ছে। কারণ কাজের হিসাব কেন কি, যেহেতু বিজেপি গভর্নমেন্ট আছে, কিন্তু বাংলাকে তো মানে বলে না ছাগলের 3 নম্বর বাচ্চা, কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বলছেন, শুনে নিন, আমার শুনে নিন। তো বাংলাকে ছাগলের 3 নম্বর বাচ্চা করে দেওয়া হয়েছে। তো এইরকম চলে না। আপনি আসুন না, আপনি যার যা বকেয়া দিন না, তারপরে কথা বললেন। হিসাব দিয়েছি আমরা। না, হিসাব ছাড়া হয় না, হিসাব ছাড়া হয় না। আমি অভিজিৎ বাবু আসছি,